ভরতপুর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির ঝটিকা সফরে ভরতপুরে। মুর্শিদাবাদ জেলার 69 নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির আজ ভরতপুরে একটি ইসলামিক জালসায় উপস্থিত হন এবং ওই জালসায় ইসলামিক কিছু বক্তব্য রাখেন। পরে তিনি একটি কার্যালয়ে বসে সাক্ষাৎকার দেন। কি বললেন তিনি, তার সাক্ষাৎকারে শুনুন। ভরতপুর প্রপারে একটি মাদ্রাসার উন্নতিকল্পে মৌলানা ইউসুফ সাহেবের উদ্যোগে আজকের যে জলসা মাহফিল, সেই মাহফিলে অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাকে কিছুক্ষণের জন্য আসতে হয়েছে, কারণ ওনাকে আমি ওয়াদা করেছিলাম যে নিশ্চয়ই অল্প সময়ের জন্য হলেও আপনার এই জলসা মাহফিলে আমি উপস্থিত হব। আপনি কথা রেখেছেন, আপনি বলেছিলেন মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করব এবং তৈরি করে দেখাবো। আপনি কথা রেখেছেন। গতকালকে আপনি তার শিলান্যাস করেছেন, আজকে আপনার নিজের কেন্দ্রে ভরতপুর, কি বলবেন? দেখুন, গতকালকের যে বাবরি মসজিদের যে ভিত্তি স্থাপন, এটা আমি 12/12/2024 কলকাতায় বিভিন্ন মিডিয়ার অন ক্যামেরায় আমি ঘোষণা করেছিলাম যে 2025 সালের 6 ডিসেম্বর আমি অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল, যেটা 6 ডিসেম্বর 1992 সালে ভেঙে ফেলা হয়েছিল, এক শ্রেণীর কর সেবক তারা দিনের আলোতে এই 450 বছরের একটা সদ, যেটা 1528 সালে বাবরের প্রধান সেনাপতি মীর বাকি এটাকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এখন বাবর অত্যাচারী শাসন ছিল। বাবর কি করেছে সেই সময় আমিও ছিলাম না, যেনারা আজকে বাবরের নামে বিরোধিতা করছে তিনারাও ছিলেন না। 700 বছরের মুঘল সম্রাটের মধ্যে কেউ ভালো কাজ করে গেছে, কেউ খারাপ কাজ করে গেছে, তার সঙ্গে আমাদের ইন্ডিয়ার 40 কোটি মুসলমানের কোনো সম্পর্ক নেই। শাহজাহান বাদশাহ তার স্ত্রী মমতাজের উদ্দেশ্যে তাজমহল বানিয়ে রেখেছে, এখনও সেটা আছে। দিল্লির জমা মসজিদ, অনেক ঐতিহ্যবাহী মসজিদ আছে, কুতুব মিনার আছে। তো সেই রকম একটা বাবরি মসজিদ, কে অত্যাচারী বাদশাহ ছিল না সে কার সঙ্গে কি করেছে সেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাবর আমার হিরোও না, বাবরকে আমি দেখিও নি। আজকে যারা বাবরের বিরোধিতা করছে তারাও দেখেনি। আমি যদি উল্টে আপনাদের মাধ্যমে বিজেপির যেসব নেতারা বাবরের নামে আপত্তি বলছে, তা 190 বছরের ব্রিটিশের যে শাসন ছিল ভারতবর্ষে, তারা যে এখানে যে জিজিয়া কর আদায় করতো বা ব্রিটিশের শাসনকালে যে সমস্ত ঘটনা ঘটেছে, তার জবাবদিহি কি একদিনও ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে ক্ষমতায় বসেছে, 19টা রাজ্য শাসন করছে, তারা ব্রিটিশের বিরুদ্ধে কি করেছে? ব্রিটিশদের যে কুকর্ম বা সুকর্ম তার মূল্যায়ন করেছে? আমার বক্তব্য হচ্ছে 1527 সালে ইব্রাহিম লোদিকে, তিনি সম্রাট ছিলেন, তাকে আক্রমণ করে তিনি 1528 থেকে 4 বছরের জন্য ভারত সম্রাট ছিল। তো তার সময়কালে যদি কোনো জুলুম হয়ে থাকে, ভারতবর্ষের মানুষের প্রতি যদি তার শাসনে কোনো অন্যায় হয়ে থাকে, তার তো বিরোধিতা করাই যেতে পারে। কিন্তু তিনি যে একটা ঐতিহাসিক একটা ইমারত বানিয়েছিল বাবরি মসজিদ, সেটা তো ভারতবর্ষের মুসলমানদের একটা ইমোশনাল বা আবেগ। সেই আবেগের জন্য বা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে অন্তরে যে দুঃখ আছে, সেই দুঃখ কিছুটা প্রলেপ দেওয়ার জন্য বা মোচন করার জন্য আমি এটা 1 বছর আগে বলেছিলাম। এবার আমাদের তৃণমূল কংগ্রেস লাস্ট মুহূর্তে সে যে কথাটি বলছে যে এটা করা যাবে না, ববি হাকিম
সাসপেনশন করার সময় দেখবেন বলেছে যে আমি রেজিনগরে থাকি, বেলডাঙ্গায় কেন মসজিদ বানাবো, তার জন্য তেনারা আমাকে সাসপেন্ড করেছে। তো ববি হাকিমকে বলবো, মমতা ব্যানার্জিকেও বলবো, আমি 12/12/2024 যেদিন শুভেন্দু অধিকারী বলেছিল কোনো মুসলিম এমএলএরা যদি তৃণমূলের প্রতীকে জিতে আসে তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলব। তো এইসব মুখপাত্ররা, এইসব সাসপেন্ড করাওয়ালা নেতা বা ডিসিপ্লিনারি কমিটি বা যত মুখপাত্র আছে দলের, তারা কি কেউ প্রোটেস্ট করেছিল, সেই কথার বিরোধিতা করেছিল? বা রাজ্যের যে পুলিশ মন্ত্রী, তার যে কলকাতার পুলিশ কমিশনার বা ডিজি বা পুলিশ আধিকারিকরা কি কোনো জিজ্ঞাসাবাদ করেছিল শুভেন্দুকে যে তুমি এরকম কথা বলছো কেন, দাঙ্গা লাগানোর কথা বলছো কেন, বা মুসলিম সম্প্রদায়কে এইভাবে অ্যাটাক করছো কেন? অনেকবার শুভেন্দু অধিকারী বলেছে যে আমি হিন্দুদের এমএলএ। একটা এমএলএ নির্বাচিত যখন হয়ে যায়, যখন কন্টেস্টিং ক্যান্ডিডেট থাকে তখন সে যে কোনো পার্টির থাকে, যখন সে ইলেক্টেড হয়ে যায়, সার্টিফিকেট পেয়ে যায়, তখন সে হিন্দু মুসলমান সর্বজনের জনপ্রতিনিধি। সে যখন বারবার বুক ফুলি বলেছে, তাদের নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে সবকা সাথ সবকা বিকাশ, আর ও বলেছিল যে আমি শুধু হিন্দুদের উন্নয়ন করব, যে মুসলমানরা আমাদের ভোট দেয় না তাদের সাথে আমি কোনো উন্নয়ন করব না। তখন এইসব মমতা ব্যানার্জি বা তার মুখপাত্ররা বা ফিয়াদ হাকিমরা কোন জায়গায় তার বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল? আজকে আমাকে বলা হচ্ছে বিজেপির দালাল, আমাকে বলা হচ্ছে বিজেপির সাথে টাকা খেয়ে হুমায়ুন কবির। বিজেপির বিরুদ্ধেও লড়বো, বিজেপিকেও বাংলায় ক্ষমতায় আসতে দেব না, আর তৃণমূলকেও বাংলায় ক্ষমতা থাকতে দেব না। আমার 1 পয়েন্ট টার্গেট, তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যারা রাজনীতি করবে আমার দল সেই সমস্ত দলের সঙ্গে আগামী দিনে গাঁটছাড়া বেঁধে বা জোট করে সঠিকভাবে আগামী 2026-এর নির্বাচনে আমার মন বলছে যে কোনো পার্টি একক মেজরিটি পাবে না, না বিজেপি আসতে পারবে, না তৃণমূল তাদের গরিষ্ঠতা পাবে। কাজেই আমরা আমাদের পার্টি বা আমাদের জোট যে সংখ্যা পাবে তাতে আমরা সাধারণ মানুষের যে বঞ্চিত হচ্ছে বা সাধারণ মানুষকে দীর্ঘ 34 বছরের সিপিএমের পরে 14 বছরের যে তৃণমূলের সরকার অনেক মিথ্যাচার করেছে, অনেক অন্যায় বিশেষ করে মুসলিমদের উপরে হয়েছে, এখনও চলছে। মুর্শিদাবাদ জেলায় পুলিশের একটা একাংশ যেভাবে মুসলিম জনতার উপরে জুলুম, তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করে চলছে, এইসবের যোগ্য জবাব দেওয়ার জন্য আমি দল করতে বাধ্য হয়েছি। বলছি, আজকে তো ভরতপুরে আপনি এসেছেন, আপনাদের যে কর্মী রয়েছে সেই কর্মীদের কি বার্তা দেবেন? আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তারপরে আপনার যে সমস্ত কর্মী ভরতপুর এলাকায় রয়েছে, আপনার যারা প্রতিনিধি জিতিয়েছেন, তাদেরকে আজকে কি বার্তা দেবেন? দেখুন, 2021 সালে আপনারা মোটামুটি অবগত আছেন, রবি ভাইরাও আছে, আমাদের ভাইও আছে। 2021 সালের নির্বাচনে যখন আমাকে প্রার্থী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় এখানে দলের সভাপতি ছিল নুর আলম ভাই, আর 2 এর সভাপতি ছিল আজহারউদ্দিন সিজার। আজহারউদ্দিন সিজার এত তৎপরতা দেখিয়েছিল যে কোনো মতেই সে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে আমি ভোটে লড়ি বা জিতি এটা চাই না, সে সর্বাঙ্গীন বিরোধিতা করেছিল। তার সঙ্গে সঙ্গে নুর আলম ভাইও অনেক লুকোচুরি খেলেছিল। তারপরেও তো সাধারণ মানুষ আমাকে এই সাব ডিভিশনের 4টে ক্যান্ডিডেটের মধ্যে সব থেকে বেশি মার্জিনে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তো আমার আগামী দিনের টার্গেট, আমার নতুন দল খুলব, সেই দল থেকে আমি অবশ্যই 70 রেজিনগরে, যেখানে আমি প্রথম বিধায়ক হয়েছিলাম, সেই রেজিনগরেও কন্টেস্ট করব। পাশাপাশি ভরতপুরের মানুষ চাইলে, সাধারণ মানুষ চাইলে আমি ভরতপুরেও কন্টেস্ট করব। আমার আশা আমি 2টো সিটেই জিতব,
কোনটা রাখবো কোনটা রিজাইন দেবো সেটা পরে কথা বলবো। গতকালকে আপনি বাবরি মসজিদে শিলান্যাস করেছেন, কবে থেকে শুরু হবে কাজ এবং কবে আত্মপ্রকাশ পাবে এই বাবরি মসজিদ? মোটামুটি 3 বছর লাগবে বাবরি মসজিদ কমপ্লিট হতে। পাশাপাশি অনেক প্রজেক্ট আছে, ইসলামিক হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তার সঙ্গে হোটেল কাম রেস্তোরাঁ আছে, পার্ক হবে, হেলিপ্যাড হবে, অনেক বড় প্রজেক্টে হাত দিয়েছে। ইনশাল্লাহ মানুষের অর্থ সাহায্যের বিপুলভাবে সাড়া মিলেছে। অনেক বড় বড় শিল্পপতি আমাকে অর্থ সাহায্য করবে বলেছেন, কিন্তু তিনারা নাম প্রকাশ করতে নিষেধ করছেন। আপনি তখন শাসক দল থেকে বিতাড়িত, মানে বহিষ্কার তো না, সাসপেন্ড আর কি। Suspend। সেই ক্ষেত্রে আপনার যারা অনুগামী রয়েছে তারা কি কতটা মানে বিভ্রান্তিতে রয়েছে, তো সেটা বোঝাই যাচ্ছে। ধরুন মানে পুলিশের একটা হ্যাকের রয়েছে, মানে অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলোকে আপনি কিভাবে তাদের মনোবল বাড়াতে যাচ্ছেন? দেখুন, আমি সারা জীবন আমার 30 বছরের রাজনীতি, বামফ্রন্টের জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সেই সময়কালে আমরা কিন্তু অধিকাংশ সময়টা বিরোধী দলেই থেকেছি, কংগ্রেস করেছি। শাসক দলের যে সুবিধা বা স্বাদ সেটা আমাদের রাজনৈতিক জীবনে অধিকাংশ সময়টাই ছিল না। তবু আমরা ন্যায়ের পক্ষে থেকেছি, অন্যায়ের বিরোধিতা করেছি, শাসকের চোখ রাঙানি সহ্য করেও দল করেছি। কিন্তু ভরতপুরের মানুষের অনেক নাভ দুর্বল। এরা শুধু শাসক দলের সুবিধা কোথায় পাবো, শাসক দলের পুলিশ আমার কথা শুনবে, বিরোধীতে থাকলে আমার কথা শুনবে না, এই ধরনের থিওরিতে বেশি বিশ্বাসী। আমি কিন্তু এই নীতিতে বিশ্বাসী না। আমাকে যখন দল সাসপেন্ড করেছে, তার রিজিম দেখিয়েছে ববি হাকিম যে আমি মসজিদ করছি বলে আমাকে সাসপেন্ড করেছে। তারই দলের কুণাল ঘোষ আবার বলছে যে না না, ওর জন্য না, অন্য কারণ আছে। তা সেটা আগে ক্লিয়ার করুক। আমি মানুষের কাছে পরিষ্কার বলবো যে আমি একজন মুসলমান, আমার মসজিদ করার অধিকার আছে। সেটা অনারেবল হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটা PLA ফাইল হয়েছিল। সেখানে হাইকোর্টের অনারেবল জাজ সাহেবরা পরিষ্কার বলেছেন, উনি ওনার ধর্মীয় অধিকারী থেকে যেটা করতে চলেছেন এটা কোনো বেআইনি কিছু না, বা উনি ওটা করতেই পারেন। কাজেই রাজ্য পুলিশকে পরিষ্কার করে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য পুলিশকে আইন শৃঙ্খলা দেখতে হবে, বা ওনার অনুষ্ঠান যেন ঠিকঠাক করে হয় সেটা সাপোর্ট করতে হবে। পুলিশ উপরে উপরে আমাদের হাইকোর্টের যেহেতু ফেভারে রায় হয়েছিল, উপরে উপরে আমার সঙ্গে নাটক করেছে। ভেতরে কি উত্তর 24 পরগনা, কি দক্ষিণ 24 পরগনা, কি হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর, সমস্ত জায়গায় যারা আরও লক্ষাধিক 2 লক্ষ মানুষ জমত, কিন্তু তাদেরকে আমাকে এখনই বাদুড়িয়া থেকে নূর হোসেন বলে একজন ফোন করেছিল। তারা 10টা বাস করেছিল বাদুড়িয়া থেকে। তা 10টা বাসে কিছু না হলে 500 লোক নিয়ে তারা আসতো, 600-700 লোক নিয়ে আসতো। 62 সিটের বাস, 76 সিটের বাস, ভলভো। তো তাদের যখন দেখেছে শনিবারে প্রোগ্রাম, তাদের শুক্রবারে রাত্রিতে বাস ছাড়ার কথা, শুক্রবারে তাকে নামাজও পড়তে দেয়নি, জুম্মাও পড়তে দেয়নি। ওখানকার পুলিশ তাকে 10টা থেকে আটকে রেখেছিল রাত্রি পর্যন্ত, তাকে জুম্মা পড়তেও দেয়নি। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সবের আচরণের আগামী দিনে 2,42,00,000 বাঙালি মুসলমান ভোটদের কাছে আমি যাব, ভোটারদের কাছে, তারা ঠিক একে সমুচিত শিক্ষা দেবে। ধন্যবাদ।